আচ্ছা দেখো, এই প্রথমটা কি তোমরা করছো? দেখো কি লিখেছে বলো। প্রথমটা হি মেড মি ডু দা ওয়ার্ক। দ্য ওয়ার্ক ইজ মেড। তো এটা হলো ওই নিয়মে হবে না। আমাদের দেখো মেড আছে না, আবার একটা ভার্ব আছে। তোমরা জানো যে একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে কি হয়? আইএনজি যোগ হয়। হেল্প, হিয়ার, তারপরে মেক, লেট, ওয়াস। এই ভার্বগুলো একটু লিখে নিতে হবে। এই ভার্বগুলোর নাম হলো বেয়ার ইনফিনিটিভ ভার্ব। হেল্প, হিয়ার, মেক, লেট, ওয়াস। লেখো হেল্প, মেক, হিয়ার, লেট, ওয়াস যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। যখন আমাদের হেল্প থাকবে, হিয়ার থাকবে, মেক থাকবে, লেট থাকবে, ওয়াস থাকবে, এই যুক্ত সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করব কি কায়দায়, তাই আগে বুঝে নি। একটা জিনিস আছে সেটা হলো আমরা জানি যে একই সেন্টেন্সে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এই যে ভার্বগুলো লিখলাম হেল্প, হিয়ার, মেক, লেট, ওয়াস, এই ভার্বগুলোর পরে দ্বিতীয় যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আর আইএনজি যোগ হয় না, ওইগুলোর কি হয়? V1 হয়। এখন V1 কেন হয়? আমরা জানি টুর পরে যদি কোনো ভার্ব থাকে তার কিন্তু কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে সহজ কথায় আসো এবার, হেল্প, মেক, হিয়ার, লেট, ওয়াস এই ভার্বগুলোর পরে যখন দ্বিতীয় ভার্ব থাকবে, এই দ্বিতীয় ভার্বের আগে একটা টু থাকবে। কি থাকবে? টু। কিন্তু সেই টু উজ্জ থাকবে কি ভয়েসে? অ্যাক্টিভ ভয়েসে। আমার কথা কি বুঝতে পারছো? মূলত কিন্তু এই সেন্টেন্সটির এইখানে এরকম আছে, হি মেড মি টু ডু দা ওয়ার্ক। কথা কি বুঝতে পারছো? কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এই টু কি আছে? উজ্জ আছে। এই টু অ্যাক্টিভ ভয়েসে লেখা যাবে না, কিন্তু ওটা প্যাসিভ ভয়েসের সময় লিখতে হবে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো তো? মানে অ্যাক্টিভ ভয়েসে এই যে ভার্বগুলোর পরে দ্বিতীয় যে ভার্ব থাকবে ওই ভার্বের পূর্বে একটা টু থাকে, কিন্তু সেই টু উজ্জ থাকে। অ্যাক্টিভের সময় ওই টু লেখা যাবে না, এটা প্যাসিভ ভয়েসের সময় আমাদের লিখতে হবে। তাহলে আমরা আগে হলো এর গঠনটা একটু লিখে নিই। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের সময় এখন দেখো প্যাসিভ ভয়েস কোনটুকু হবে। তাহলে আমাদের এখানে একটি ভার্ব আছে, আবার একটি ভার্ব আছে। এখন এই ভার্বগুলোর মধ্যে এইটা প্যাসিভ ভয়েস, কিন্তু এই যে দ্বিতীয় যে ভার্ব এই অংশরে আর কোনো প্যাসিভ হবে না, এই অংশটা প্যাসিভ হবে না। প্যাসিভ হবে হলো এই যে ভার্বগুলো থাকবে এই ভার্বের পরে যে অবজেক্ট এই অংশটুকু আমাদের প্যাসিভ করতে হবে। এটা এটা হলো মেক হলো প্রেজেন্ট, আর এটা মেড হলো পাস্টে। এগুলো প্রেজেন্টও হতে পারে, পাস্টে হতে পারে। কথা বুঝতে পারছো তো? তাহলে আমরা কি করব, আগে এইটুকু কি করব? প্যাসিভ করব। এই ভার্বগুলো থাকলে দ্বিতীয় যে ভার্বের ওই ভার্বের কিন্তু প্যাসিভ হবে না। প্যাসিভ করতে হবে কি? ওই ভার্বের আগের এইটুকু। তাহলে আমরা যদি এইটুকু প্যাসিভ করি, দেখো হি মেড মি, ধরো এইটুকু আছে, তাহলে প্রথম এটা অবজেক্ট করলে কি হবে? মানে এই অবজেক্টকে সাবজেক্ট করলে কি হবে? আই। এবার এখানে মেড আছে, এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনাইট। ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে কি আসে? ওয়াজ বা ওয়ার। তাহলে আয়ের সাথে কি হয়? ওয়াজ। তাহলে আই ওয়াজ। এবার এই ভার্বের V3 মেড। বুঝতে পারছো তো? এবার দেখো এই যে দ্বিতীয় যে ভার্ব আছে না, ওই ভার্বের আগে এবার তোমার টু উল্লেখ করতে হবে। তাহলে আই ওয়াজ মেড টু ডু, তারপর লেখো দা ওয়ার্ক। এবার তুমি কোনটা লিখবে? এই যে বাইটা সহ শেষে লিখবে ওইটা হিম। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল, এটা কিন্তু অনেকেই পারবে না। মানে গতদিন তোমাদের বলেছিলাম যে আজকে কিছু এক্সেপশনাল এই ভয়েস চেঞ্জের ক্লাস করাবো। তাহলে লেখো আই ওয়াজ মেড টু ডু দা ওয়ার্ক বাই হিম। এখন যদি এই ভার্বগুলোর প্রেজেন্টে থাকে, মানে শুধু প্রেজেন্ট ফর্মে থাকে, তখন আমাদের কি আসবে? am is এর মধ্যে আসবে। যদি এইগুলো পাস্টে থাকে তাহলে কি আসবে? was এর মধ্যে আসবে। কথা বুঝতে পারছো তো? এইগুলোর সাথে আইএনজি যুক্ত, এর আগে অক্সিলারি ভার্ব দিয়ে আইএনজি এইভাবে দিবে না। দিলে হলো তখন হলো উইল, এই সমস্ত গুলো দিতে পারে। তো যাই হোক, এই ভার্বগুলো থাকলে দ্বিতীয় ভার্বের অংশটা আমাদের কি হবে না? প্যাসিভ ভয়েস হবে না। বুঝতে পারছো?
আচ্ছা আমি একটা দিই, তোমরা করো দেখি। তাহলে এগুলোর ভার্বের নাম হলো বেয়ার ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব মানে হলো টুর পরে ভার্ব থাকা। যেমন লেখো আই হেল্প দ্য বয়, আই হেল্প দ্য বয় ওয়াশ মাই কার বা ওয়াশ দ্য কার। করো আই হেল্প দ্য বয় ওয়াশ দ্য কার। I help the boy wash the car. তাহলে আমাদের এখানে কি আছে দেখো। ওয়ালাইকুম আসসালাম। I help the boy wash the car. দেরি হলো কেন? তো বাই মি হবে না কেন? এখানে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট হবে। এবং আমার তো মনে হয় ওই যে ইন্টারোগেটিভ থেকে আর না এই ধরনের থেকে তোমাদের হয়তো দেখে এনে সাজাতে পারে প্রাইমারিতে এবার। হ্যাঁ, এগুলো পরে তো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং এখানে রাইট ফ্রম ভার্ব হয়, এখানে সেন্টেন্স কারেকশন থেকে হয়। এই পাঁচটি ভার্ব খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য। তাহলে আমাদের প্রথম দেখো আমাদের হলো এই যে হেল্প, ওই যে ভার্বগুলো লিখে দিছিলাম একটা আছে না। তাহলে এখন হলো আমাদের কি করতে হবে বলো। মানে এই অংশ কিন্তু করা যাবে না, করতে হবে কি এই অংশের। তাহলে আমাদের প্রথমে অবজেক্ট দা বয়, তাহলে ওটা সাবজেক্ট করতে হবে। তাহলে কি হবে দা বয়, এর সাথে এর হেল্প কোন ফর্মে, প্রেজেন্টে। তাহলে এর সাথে আসবে কি ইজ, এর হেল্পের 3 নাম্বার কি হেল্প। তারপরে আমরা কি করব টু ওয়াশ, তারপরে দা কার, এরপরে আমরা কি করব বাই মি। কথা কি বুঝতে পারছো? জিত কি বুঝিস তো নাকি? এটা সহজ, তুমি এই ভার্বগুলো মাথায় রাখো যে হেল্প, হিয়ার, মেক, লেট, ওয়াশ। এই ভার্বগুলো থাকলে অবশ্যই ওই পরবর্তী আরেকটি ভার্ব থাকবে, কিন্তু ওই ভার্বের অংশটা আমাদের প্যাসিভ ভয়েস করা যাবে না, করতে হবে তার আগের অংশ। এবার করে প্রথম অংশ করে আমাদের যে দ্বিতীয় যে ভার্ব, ওই ভার্বের আগে একটা টু আনতে হবে। এখন দেখো এই যে এইখানে হেল্প, হিয়ার, মেক, লেট, ওয়াশ, ওইগুলোর ভার্বের একটা আছে না। তাহলে আমাদের দ্বিতীয় যে ভার্ব আছে এই ভার্বের প্যাসিভ করা যাবে না। এখন এই ভার্বের আগের পর্যন্ত আমরা প্যাসিভ ভয়েস করব। যেমন আমাদের এখানে দা বয়, এটা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে এটা এই ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, তাই কি নিয়ে আসলাম ইজ নিয়ে আসলাম। তারপরে এই ভার্বের ভি3 কি হেল্প। তারপরে বলছে এই ভার্বগুলোর পরে যখন প্যাসিভ ভয়েস করতে হবে তখন এই টুটা উল্লেখ করতে হবে, দ্বিতীয় ভার্বের আগে টু দিতে হবে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এই টুটা উজ্জ্ব থাকবে, কিন্তু প্যাসিভ করার সময় ওই টু লিখতে হবে। তাহলে আমরা সেই টু নিয়ে আসলাম। তাহলে দা বয় ইজ হেল্প টু ওয়াশ, এবার হলো এরপরে এই যে ভার্বের থেকে যা আছে সব লিখে দিলে। তারপর তোমার নিয়ম অনুযায়ী বাই আর হলো এই সাবজেক্টের কি অবজেক্ট কি মি, তাই বসাইছি। কথা বুঝতে পারছো? বুঝলে জিনিসটা সহজ, না বুঝলে অনেক কঠিন। এই হলো, এছাড়া কিছু না। আচ্ছা আর একটা লেখো। আচ্ছা এটা পাস্ট ফর্মও দিয়ে দিই না, এটা কোনো সমস্যা নেই। হি হিয়ার্ড দ্য গার্ল ক্লিন দ্য রুম। এগুলো পজিটিভ ভার্বের মিনিং করে, বুঝছো? কারণ পজিটিভ ভার্বের দিকে এখন যাচ্ছি না, পজিটিভ ভার্বের তোমাদের করানো আছে। হি হিয়ার্ড দ্য গার্ল ক্লিন দ্য রুম। আর একটা সেন্টেন্স দিই তোমাদের, হ্যাঁ না এটা করে নাও তারপরে দিচ্ছি, একটু লিখে রাখলে মনে থাকবে। তাহলে হি হিয়ার্ড দ্য গার্ল ক্লিন দ্য রুম, এই হিয়ার কিন্তু পাস্টে। তাহলে আমরা প্রথমে কোনটা নিয়ে আসবো দেখি, তোমরা কি লিখেছো বলো। তাহলে আমরা প্রথমে বসাবো হলো দা গার্ল,
এবার হলো এটা কি পাস্টে, তাহলে কি হবে ওয়াজ, দ্য গার্ল ওয়াজ হিয়ার্ড হিয়ার্ডি, কারণ এর 3 নাম্বার 2 নাম্বার একই, দ্য গার্ল ওয়াজ হিয়ার্ড। এবার যে দ্বিতীয় ভার্ব আছে ওর আগে কি টু, ক্লিন না কিন্তু টু ক্লিন, টু ক্লিন, তারপরে কি দ্য রুম। এবার আমরা কি করব বাই হিম, বুঝতে পারছি? আচ্ছা তাহলে বুঝবে না কেন? আচ্ছা লেখো হি লেট মি ডু দিস, এটা করো। প্রথম বলি লেট হলো এর প্রেজেন্ট ফর্ম যা, এর পাস্ট ফর্মও তাই, এর ফার্স্ট পার্টিসিপল ফর্মও একই। কেন লেটের রুল কেন? লেটের রুল থাকলে তো প্রথমেই থাকে, আর তো সাবজেক্টের পরে দেওয়া হয়েছে। এটা কিন্তু এইখানে লেট কিন্তু মূল ভার, এই যে এই ভারগুলো 5টি, এই বিআর ইনফিনিটিভ ভার 5টি মনে রেখে নে। আর এই রুলস গুলো অনেক টিচারও করায় না, আমরা যারা করাই তারা অনেকেই এগুলো করায় না। এখন তুমি লেট রে কোন ফর্মে ধরবে? লেট হলো এখানে সাবজেক্ট কি আছে, যদি এটা প্রেজেন্টে থাকলে এস যোগ হতো, তো যেহেতু এস নেই তাহলে পাস্টে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু, আমি লেট এর এখানে কোন ফর্মে ধরবো, যেহেতু ওর আগে সাবজেক্ট কি হি, থার্ড পারসন সিঙ্গুলার হলে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এস বাই এস যোগ হয়, যেহেতু এস যোগ নেই তাহলে বুঝতে পারা কি পাস্টে আছে। রিফাত কি বুঝতেছো তো? বেশ কিছুদিন পরে আসলে কারণ কি? আমি ঠান্ডায় যাচ্ছি না, ঠান্ডা খুব। আমার সমস্যা হলো আমার মেয়ে, আমার এই মেয়ে এখন নিয়ে গেলে নানা বাড়ি থাকবে। আচ্ছা কি লিখেছো বলো? I was late to do this by him. আচ্ছা এবার একটা জিনিস শোনো, আমরা এতক্ষণ এই ভার্বগুলোর পরে দ্বিতীয় ভার্বের আগে কিন্তু প্যাসিভ ভয়েসের সময় টু উল্লেখ করেছি, কিন্তু আমাদের এই যে লেট এমন একটা ভার্ব, এই লেটের পরে দ্বিতীয় ভার্বের প্যাসিভ ভয়েসের সময়ও টু উল্লেখ করা যাবে না, শুধুমাত্র লেটের ক্ষেত্রে। একটু নোট করে নিতে হবে, লেটের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের সময় টু উল্লেখ করা যাবে না। এখন ওটা কিন্তু দিবে, টুটা দিয়ে দিলে কিন্তু সেটা ভুল হবে। হ্যাঁ লেখো লেট, লেটের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় দ্বিতীয় ভার্বের আগে টু উল্লেখ করা যাবে না, মেনশন করা যাবে না। শুধুমাত্র লেট, অন্য কোনো ভার্ব না কিন্তু। হ্যাঁ তাহলে আমাদের প্রথম হলো আই, তারপরে কি ওয়াজ, তারপরে কি লেট ডু দিস বাই হিম। এখন যদি মনে করো অপশন এটা এই বা ক, অপশন হলো বি বা খ, এরকম আছে আই ওয়াজ লেট টু ডু দিস, হ্যাঁ বাই হিম। তাহলে তোমরা কিন্তু এই যে এই রুল পড়ার পরে, এই রুলগুলো পড়ার পরে যখন এই একটা দুইটা করে উদাহরণ দিয়েছে বা হলো আমি এটা বলিনি, তখন কিন্তু তোমরা অ্যান্সার সবাই কিন্তু এটা দিবে যে এই ভার্বগুলোর পরে দ্বিতীয় ভার্বের প্যাসিভের সময় আমাদের কি বসবে টু বসবে, কিন্তু ওয়ানলি ফর ওয়ান লেটের ক্ষেত্রে অমিট থাকবে ওই টু। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে কোনটা, এইটা। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আই ওয়াজ লেট ডু দিস বাই হিম। আচ্ছা এরপরে আমি আরেকটা সেন্টেন্স তোমাদের দিয়েছিলাম, তাই তো? প্লিজ হেল্প দ্য বয়, কেউ পেরেছ? সেন্টেন্সটি হলো প্লিজ হেল্প দ্য বয়। আচ্ছা এটা কি সেন্টেন্স বলো? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম কি বলেছিলাম? যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে আসবে লেট। যেমন আমি বলেছিলাম এরকম যে ওপেন দ্য ডোর, তাই না? এরকম। তাহলে আমরা এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমরা প্রথমে কি লেট, তারপরে অবজেক্ট কি দ্য ডোর, তারপরে কি করতাম বি, বাই কেন বি, তারপরে এই যে ভার্বের কি ভি3 ওপেন। তাহলে আমাদের এটাও একটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই কি আছে দেখো প্লিজ, আর এখানে কি আছে ওপেন। এখানে কিন্তু সরাসরি ভার্ব দিয়ে, আর এখানে কিন্তু প্লিজ মানে দয়া করে।
কথা বুঝতে পারছো? লিখে নাও, প্লিজ অবলিক কাইন্ডলি দিয়ে। আমি আজকে বলেছিলাম গত ক্লাসে তোমাদের বলে, আজকে কিন্তু এক্সেপশনাল রুল। প্লিজ অবলিক কাইন্ডলি দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে ব্র্যাকেটে লিখে রাখতে পারো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, প্লিজ অবলিক কাইন্ডলি দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে, প্লিজ অবলিক কাইন্ডলি দিয়ে কোন সেন্টেন্স শুরু হলে তার প্যাসিভ এর গঠন হলো। তার প্যাসিভের গঠন হলো, লিখিস? তাহলে আমরা আগে গঠনটা লিখে রাখি, তাহলে আমাদের খুব ক্লিয়ার হবে, তাই তো? তার প্যাসিভের গঠন হলো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে এখানে যে ভার্ব থাকবে, ভার্ব থেকে বাকি অংশ লিখলে হবে। খুবই ইজি, কিন্তু না জানা থাকলে কি কঠিন। ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব থেকে বাকি অংশ। ও তো বেস ফর্মই থাকবে। এখানে যখন প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয়ে এখানে মূল ভার্ব থাকে, বেস ফর্মই থাকবে। তুমি লিখে নিতে পারো বেস ফর্ম মানে বি অন। তাহলে আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব থেকে কি বাকি অংশ। তো দেখো আমাদের এই সেন্টেন্সটি প্রথমে করি, প্লিজ হেল্প দা বয়। তাহলে আমরা প্রথমে এই প্লিজের পরিবর্তে কিন্তু কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমরা লিখবো হলো ইউ আর রিকোয়েস্টেড টু। হ্যাঁ, তারপরে হলো আমাদের কি হবে, এই যে হেল্প দা বয় আমরা লিখে যাব, হেল্প দা বয়। মাথায় রাখো, প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, আর প্লিজ বা কাইন্ডলির পরে যা থাকবে লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? আমাদের জাস্ট হলো প্লিজ কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, কারণ এখানে কিন্তু অনুরোধ করা হচ্ছে। কথা বুঝতে পারছো? আর যদি এরকম থাকতো এমনি হেল্প দা বয়, তাহলে আমরা কি করতাম, ওনলি ফর আছে মনে করে হেল্প দা বয়, তখন আমরা লেট দা বয় বি হেল্প। কিন্তু যখন এই কাইন্ডলি থাকছে বা রিকোয়েস্ট থাকছে, তখন এই রুলটা কি হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু। আচ্ছা, আমি আর একটা দিই, কাইন্ডলি দিয়ে একটা দিচ্ছি, লেখো, লেখো কাইন্ডলি ডু দা ওয়ার্ক, দয়া করে কাজটি করো। বলি কিন্তু আমরা এরকম, দয়া করে একটু পড়, সামনে পরীক্ষা, সারা জীবন তো পড়িসনি, তাই না? তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দা ওয়ার্ক। আচ্ছা, নাম্বার 3 যে সেন্টেন্স, মনে হচ্ছে কি আগুন ঠাগুন দৌড়াই দিয়ে পাশে বসে পড়লে ভালো হতো না? এই কাজ করলে ভালো হতো, যে এই যে বৈরী আবহাওয়া, অনলাইনে ক্লাস করালে ভালো হতো। আসা অনেক কঠিন তোমাদের, দূরের থেকে যারা আসো তারা। আচ্ছা, তাহলে আমরা এটা পেরেছি। আচ্ছা, আমাদের 3 নাম্বার সেন্ট, কিন্তু অনলাইন আর হলো মনে করি এতক্ষণ শেষ হয়ে যেত, এগুলো সব শেষ। অনলাইন আর অফলাইনের মধ্যে আবার অনেকটা ডিফারেন্ট আছে। তোমরা প্রশ্ন করলো, আমি দেখবো, তারপরে এ বলবো, ওগুলোটা ঝামেলা মানে বেশি হয়। এই যে সরাসরি যেমন ডিরেক্ট, যেমন অনলাইন আর ওগুলো অনেক ডিফারেন্ট থাকে। হ্যাঁ, ওই যে না কেউ দেখাচ্ছি এই কাজ বা লেপের ভিতরে এরকম দিয়ে ঘুম পড়ি পড়িছে, দেখেছো না কারা করো, ওই যে অনেকের বিয়ে আছে তাই। আচ্ছা, আমার ইয়ে কি, আমি এই পাগলের দল কারা, স্বামীর দিকে এরকম তাকায় রে, ও এরকম তাকায় রে দিয়ে ওই ছবি মনে করো যে আমার এই যে স্টুডেন্টদের আমি দেখছি, তা আমার এত রাগ হয় আমি কিছু বলতেও পারছি না, কারণ যুগ টুক আবার এই এখন। আর আমার কাছে কথা হলো, সে আমার বউ, সে আমার স্বামী, এত কেন আমি এদের নিয়ে ফেসবুকে এরকম এ করব?
এটা নিজের একটা ইয়ে আছে না। আমি এটা বলতে নেই, আমার 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 বাড়ির লোকের আজ পর্যন্ত আমি ছবিও তুলতে পারিনি, আর ফেসবুকে তো দেওয়া দূরের কথা। আমার মেয়েটারও দেখিস আমি কিন্তু বেশি একটা দিইনি কোনোদিন, খুব কম। এই আমার মেয়ের বয়স 3 বছর 5 মাস, তা আমার মনে হয় এই এই যাবৎকাল মনে হয় 3 বার কি 2 বার আমরা একটা কুয়াকাটায় গেছিলাম, ওই কক্সবাজার, আর এর আগে 1-2 বার দিয়েছি। ইয়া তো ছবি ছাড়তে হয় কেন? ও আমার বউ, আমারও ঘরের জিনিস, মহব্বতের জিনিস, ওরে আমি বাইরের লোকে দেখাবো কেন? বাড়ির লোকে যদি ওরে দেখি কিছু একটা চিন্তা ভাবনা করে অন্য ছেলেরা, না এই সমস্ত বোকা। আরে তুলতে নেই, যা হোক সেটা পরের বিষয়, বিষয় তো আমার বউ, আমি ওর জিনিস, আমার জিনিস অন্য মানুষই দেখাবো কেন? যাক, এটা ব্যক্তিগত বেশ বিষয়, আমি বললেও কেউ শুনবে না। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এটা তোমরা সেন্টেন্স কারেকশনে কিন্তু খুবই পড়ে, এটা মানে একাডেমিক অথবা হলো বিভিন্ন চাকরি পরীক্ষায়। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এই যে সেন্টেন্সটি আমাদের আছে এখানে শুরুতে কিন্তু ওয়ান আছে, আর ওয়ান যুক্ত সেন্টেন্সে এই যে ওয়ান্স, এটা কিন্তু ওয়ানের হলো পসেসিভ ফর্ম কিন্তু কি ওয়ান্স। কথা কি বুঝতে পারছো? এখন এই যে পসেসিভ ফর্মটা, এই পসেসিভ ফর্ম ওয়ান্স আমাদের শুরু হবে কি দিয়ে? ওয়ান দিয়ে। আর এখানে কিন্তু শুড একটা কি মোডাল অক্সিলারি ভার্ব, এটা কি ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব। তো আমাদের এই যে ওয়ান্স এর পরে যে অবজেক্টিভ, ওইটারে মূলত আগে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা কি করব? ডিউটি। ওয়ান্স কিন্তু নেওয়া যাবে না। তোমার এরকম লেখা থাকতে পারে ওয়ান্স ডিউটি থাকতে পারে, কিন্তু ওয়ান্স আমরা নিব না, ওয়ান্স এর পরে কি যেটা অবজেক্ট থাকবে ওইটা নিব। তাহলে আমরা ডিউটি। এবার দেখো এখানে কি আছে? মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল। মোডাল অক্সিলারি ভার্ব যেটাই থাকবে ওইটাই বসাতে হবে, এটা কোনো ব্যতিক্রম কিছু করা যাবে না। এবার তাহলে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব কি আছে? শুড। তাহলে ডিউটি শুড। এবার দেখো মোডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় বি আসবে, মাথায় রাখতে হবে। মোডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় বি আসবে। বি এসে এবার মোডাল অক্সিলারি ভার্বের পরে যে মূল ভার্ব থাকবে ওর কি হবে? 3 নাম্বার হবে। তাহলে ডিউটি শুড বি ডান। কথা বুঝতে পারছো? ডিউটি শুড বি ডান। এখন এইবার বলতে পারো সে বাই ওয়ান বসবে কিনা। নিয়ম হলো, প্যাসিভ ভয়েসের নিয়ম হলো, যেটা বেসিক রুল বলছে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ওয়ান থাকে তাহলে বাই সহ এটা প্যাসিভ ভয়েসে লেখা যায় না। ওই যে গতদিন একটা বলেছিলাম পিফুল, এভরিবডি, এভরিওয়ান থাকলে বাই সহ এগুলো লেখা যাবে না। তাহলে আমাদের যদি অপশন মনে করো এটা আছে এই নাম্বার, এখানে বাই সহ আছে মনে করো, অপশন হলো বি নাম্বার, ডিউটি কি আছে? শুড বি কি? শুড বি ডান আছে। এখন বেসিক রুলই বলছে বাই সহ এটা বসবে না, তখন কিন্তু এইটাই আনসার। আবার যদি সি নাম্বার এরকম শুরু হয় যে ওয়ান্স দিয়ে, ওয়ান্স কি? ওয়ান্স ডিউটি শুড বি এরকম থাকলো, তখনও কিন্তু যে ওয়ান্সটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে তখন আমাদের এখানে অ্যান্সার হবে এইটা। হ্যাঁ, এখন যদি মনে করো এরকম আছে ডিউটি শুড বি ডান, তাহলে এটা নিয়ম মেনেছে, মেনেছে না? কিন্তু এরপরে হয়তো বাই ওয়ান দিয়ে দিয়েছে, বাদ বাকিগুলো তোমার রুল অনুযায়ী ঠিক নেই, তখন ওই বাই থাকলে এটাই অ্যান্সার হবে। কিন্তু এই যে এটা তখন মনে করো এখানে একটা শুড বি দিইনি, বি না দিয়ে মনে করো ডিউটি শুড ডু দিয়েছে, তখন তো ঠিক নেই, কারণ মডুল অক্সিলারি ভার্বের পরে কি বসবে? বি বসবে, তা তো নেই। আবার ভার্বের ভি থ্রিও নেই। তখন আমাদের যদি এইরকম থাকে তখন এই বাই ওয়ান থাকলে দেখো একমাত্র নিয়ম মেনেছে কোনটি? উপরে, তখন এটা হবে। আর যদি এটা আছে বাই আছে কিন্তু ডিউটি শুড বি ডান আছে, মনে করো শুড বি কি আছে? ডান, তাহলে তোমাদের কিন্তু এটাই আনসার করতে হবে তখন। এটা একটু খেয়াল রাখতে হবে। আর কথা বুঝতে পারছো? তাহলে আমি এই ওয়ান দিয়ে আরেকটি সেন্টেন্স তোমাদেরকে দিই, তোমরা করো। এটা কি বুঝতে কারো প্রবলেম আছে? লেখো ওয়ান শুড, শুডই দিয়ে দিই। ওয়ান শুড টেক কেয়ার, টেক কেয়ার অনস হেলথ। HELTH না? এ আছে তো নাকি হেলথ বানানে? অনেকদিন বিভিন্ন বানান না লিখলে ভুলে যেতে হয়। ওয়ান শুড টেক কেয়ার অনস হেলথ।
তাহলে আমরা কি লিখবো? হেলথ ওয়ান্সটা লিখবো না কিন্তু, হেলথ শুড বি টেকেন, টেক টুক টেকেন। হ্যাঁ কেয়ার তো থাকবে, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, এ শুধুমাত্র টেক মানে তো নেওয়া, কিন্তু টেক কেয়ার মানে কি? যত্ন নেওয়া। যে কারো উচিত তার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। এখানে ওয়ান মানে হলো যে কেউ বা যে কারো, এটা কিন্তু এক না, এর অর্থ কিন্তু এক না, এটাকে সাবজেক্ট হিসেবে বসছে। এটা কি হয়েছে? আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার যে সেন্টেন্সটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এটা হয়েছে কিনা আমি জানি না, তোমাদের খেয়াল করো। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন ইংলিশ। আমাদের এই সেন্টেন্সটি আমরা এখন প্যাসিভ ভয়েস করব। তো প্যাসিভ ভয়েস করার সময় আমাদের এই সেন্টেন্স কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? দেখো, ইট ইজ দিয়ে। আচ্ছা, আমি একটা রুল তোমাদের একটু লিখে দিই, এটা হলো অ্যাক্টিভি রুল। ইট ইজ অথবা এখানে ওয়াজ থাকতে পারে, আবার এখানে ইট না থেকে এখানে কিন্তু দেয়ার থাকতে পারে। তো এরপরে আমাদের থাকবে হলো অ্যাডজেক্টিভ, তারপরে হলো থাকবে হলো টু, তারপরে হলো মূল ভার্বের V1, এরপরে একটা অবজেক্ট অথবা এক্সটেনশন কিছু থাকবে। আর এটা হলো কিসের গঠন বলো? অ্যাক্টিভ গঠন। এই গঠনটা আগে লিখে নাও তোমরা। দেয়ার দেয়ার দেখিস? তাহলে আমাদের প্রথম হলো ইট ইজ, ইজ অথবা ওয়াজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে টু, তারপরে হলো মূল ভার্বের V1। এই যুক্ত সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করি, তাহলে প্যাসিভের সময় এই যে ইট ইজ বা ইট ওয়াজ, এ যা আছে এ বসবে, এবং এরপরে অ্যাডজেক্টিভও অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, এরপরে হলো আমাদের এটা যোগ হবে দ্যাট। কি আসবে? দ্যাট। এইটুকু আগে দেখো, লেখো ইট ইজ ওয়াজ, ইট ইজ অবলিক ওয়াজ প্লাস হলো অ্যাডজেক্টিভ প্লাস হলো দ্যাট। তার মানে আমাদের এইখানে ইট ইজ যদি থাকে তাহলে ইট ইজ বসবে, যদি ইট ওয়াজ থাকে তাহলে ইট ওয়াজ থাকবে। কথা বুঝতে পারছো? দেয়ার ইজ থাকে দেয়ার ইজ বসবে, দেয়ার আর থাকলে দেয়ার আর বসবে। তবে এখানে কি থাকতে হবে? অ্যাডজেক্টিভ। সেই আমরা এই প্রথম যেটুকু যা থাকবে এটা লিখে নিব, নিয়ে এবার কি করব? দ্যাট। কি করব? দ্যাট। এবার দেখো, এই যে টুর পরে যে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের পরে দেখবে একটা অবজেক্ট থাকবে। কি থাকবে? অবজেক্ট। ওই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। সাবজেক্ট করার পরে আমাদের একটু বাড়তি একটু নজর রাখতে হবে, মনে রাখতে হবে যে শুড বি আসবে। মানে এই যুক্ত সেন্টেন্সে ওই অবজেক্টটি সাবজেক্ট করার পরে আসবে হলো শুড বি। এই শুড বি তোমার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে এই রুলই আমাদের হলো শুড বি আসবে। তারপরে হলো আমাদের যে মূল ভার্ব, ওই মূল ভার্বের V3 হবে। মানে এই যে টুর পরে যে মূল ভার্ব, ওই মূল ভার্বের কিন্তু কি হবে? V3 হবে। মনে একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি রোল? শোনো, কিছু পেতে গেলে একটু কষ্ট একটু পরিশ্রম করাই লাগবে। এমনিতেই তুমি চাইলেই কিন্তু কি পেয়ে যাবে না। আর শর্টকাট নিয়মে, শর্টকাট পথে হেঁটেও কখনো কি সফলতা আসবে না। গতদিন তো আমি আমার ফেসবুক পেজে ওটা বা ইসেও দিয়ে দিয়েছি যে শর্টকাট পথে হেঁটে কখনো সফলতা আসবে না। হ্যাঁ, শর্টকাট পথে হেঁটে তোমার সফলতা আসবে বা তুমি সফল থাকবে কি, তোমার বাবা বা তোমার দাদা মনে করো 50 বিঘা জমি রেখে গিয়েছে, 100 বিঘা জমি রেখে গিয়েছে। তোমার বাবা কিন্তু অনেক কষ্ট করে রেখে গিয়েছে, তুমি হঠাৎ এসে পর কিন্তু তোমার বাবা মারা গিয়েছে, তুমি কিন্তু এই জমির মালিক হয়েছে, এবার তুমি কিন্তু সফল। কিন্তু 50 বিঘা জমি 10 বছর পরে দেখা গেল 40 বিঘা জমি নেই। সফল ব্যক্তি কিন্তু এরা। কথা বুঝতে পারছো? এই জন্য এখানে যাই তুমি করো না কেন, তোমার পরিশ্রম করাই লাগবে। আর ইল্লিগাল ওয়েতে একদিন একদিন তুমি ধরা খাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে হলো এটা ইট ইজ, ইট ইজই থাকবে, তারপরে হলো
তাহলে আমরা এটা করব এখন, তাহলে এটা কি করব, ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ, তারপরে কি আসবে দ্যাট। এবার আমাদের এলো এই লার্ন হলো ভার্ব, এই ইংলিশ কি অবজেক্ট, তাহলে ওটাকে কি করব সাবজেক্ট, তাহলে ওর তো সাবজেক্টও একই, তারপরে কি আসবে শুড বি, তারপরে লার্নের 3 নাম্বার কি LEARNT। আচ্ছা এর 3 নাম্বার বা 2 নাম্বার কিন্তু এরকম আছে, লার্নও আছে আবার লার্ন এরকমও আছে কোন কোন বইতে, কথা বুঝতে, ইডি যোগও আছে, মানে V2 তে লার্নের ইডিও আছে আবার টি আছে, আবার V3 তেও কি আছে ইডিও আছে আবার টি আছে। আর ইডি যোগ হলে পাস্টেও ইডি যোগ হয়, পাস্ট পার্টিসিপল ফর্মেও ইডি যোগ হয়। টি যোগ হলে পাস্টেও টি যোগ হয়, পাস্ট পার্টিসিপল ফর্মেও টি যোগ হয়, দ্যাট ইজ কল্ড হলো উইক ভার্ব, এগুলো কিন্তু উইক ভার্ব। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট ইংলিশ শুড বি লার্ন, এইরকম একটা ভয়েস সেন্স দিলে কঠিন হয়ে যাবে, এতে এখন সহজ মনে হচ্ছে। দুইটি হলো ভয়েস সেন্স দিবে, তো ভাগ্য ভালো হলে দুটি সহজ হতে পারে, আর যদি এদিক ওদিক হয় যে বাদ দেওয়া লাইন করতে চায় তারা, তাহলে এমন একটা দিবে, এই সমস্ত রুল থেকে দিবে 95% ছেলে মেয়েরা পারবে না। প্রশ্ন কঠিন হোক আর যাই হোক, বিষয় হলো নাম্বার মনে হয় যেহেতু 90 মার্ক, তো 70 75 প্লাস পেলে মনে হয় টিকাবে। প্রশ্ন যদি সহজ হয় তো মনে করেন 75 প্লাস হলেই তারপর টিকছে, কারণ তুমি পড়ো না, আমি পড়িনি, আরো 10 জন পড়ে, তারা জানে, কথা বুঝতে পারছো? আসলে এই নিয়মে তোমরা একটা করো, ইট ইজ ইজেনশিয়াল, ইজেনশিয়াল না কিন্তু শল, ইট ইজ ইজেনশিয়াল টু হেল্প the poor boy বা poor man, the man দি নাও, it is essential to help the poor man। যে দেশে 6 মাস 8 মাস কত বছর পর পরও অনেক দেশ আছে যে ওঠে না, সূর্য ওঠে না, না আল্লাহ তাআলা তাদের ওইভাবে তৈরি করেছে, তাদেরও কষ্ট হয়, এই কষ্ট হয় না তা না, ওদের ওইভাবে ওই সহিংসতা, ওরা অভ্যস্ত ওই কাজে, ওইভাবে, ওদের তার কিছু করারও নেই। তাহলে আমাদের কি হবে, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট দ্য ফোরম্যান শুড বি হেল্প। আচ্ছা এখন আমরা এটা করব, নাম্বার 5, হি ইজ গোয়িং টু ওপেন আ বিজনেস, এটা করাইছিলাম, বিজনেস ইজ বিং ওপেন না, টু কই, এটা কি করাইছি, গোয়িং টুর কোন রুল করাইছি? তাহলে প্রথমে কিন্তু আসবে আ বিজনেস ইজ গোয়িং টু বি, টুর পরে বি আসবে, আ বিজনেস ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, এটা করাইছিলাম গত ক্লাসে করাইছি, না করালি করাইনি। সাবজেক্টের পরে হলো এম ইজ আর মানে বি ভার্ব, হ্যাঁ সাবজেক্টের পরে হলো বি ভার্ব, তারপরে হলো গোয়িং টু, কি টু গোয়িং টু, তারপরে হলো আমাদের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে একটা অবজেক্ট থাকবে। এটার এই গঠনটা হলো অ্যাক্টিভের, এই গঠনটা কি অ্যাক্টিভ। এর প্যাসিভ গঠন হলো, প্রথম হলো এই যে অবজেক্ট, এই অবজেক্টটি কিন্তু কি হবে সাবজেক্ট, তারপরে হলো তোমার বি ভার্বে যে কোনো একটা বসবো ওই সাবজেক্ট অনুযায়ী, বি ভার্ব প্লাস হলো গোয়িং টু থাকবে, কিন্তু টুর পরে একটা জিনিস যোগ হবে বি, আর আগের রুল আর এই রুল কিন্তু এক না, এখানে গোয়িং টু রুল, এইটুকু হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, আর এটা কিন্তু আলাদা রুল, কথা বুঝতে পারছো? এখানে কিন্তু দেখো গোয়িং টু নেই, ইজ আছে ঠিক কিন্তু গোয়িং টু নেই, তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ব গোয়িং টু বসবে, গোয়িং টুর পরে হলো একটা যোগ হবে বি, শুধুমাত্র কি বি, আর এখানে টুর পরে যে ভার্ব ওই ভার্বের
তার মানে এই যে ভার্ব, এই ভার্বের হলো V3। তারপরে আসো বাই, আর এইখানে যে সাবজেক্ট থাকবে এর হলো অবজেক্ট। লিখে নাও, যদি করাই তাহলে লেখা লাগবে না। তাহলে কিরকম করাইছি মনে নেই তা তোমাদের? আমার মনে হয় করাইনি তোমাদের। তো ওটা হলো মনে হয় হি ইজ গোয়িং হোম, হোম ইজ বিং গন। এটা গোয়িং টু না, এটা তো গোয়িং টু রুল। কথা বুঝতে? হ্যাঁ, শি ইজ ওপেনিং আ বিজনেস, আ বিজনেস ইজ বিং ওপেনড বাই হার। আর এটা তো আর আলাদা রুল। কত যে নিয়ম রুল। হ্যাঁ, আমি এই মাঝে মধ্যে দেখি বিভিন্ন অবজেক্ট, আমি দেখি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এসে পড়ছে, একটু টুকটাক দেখি। তা আসলে এমন মাঝে মধ্যে হয় যে আমি ওই রুল দেখিনি, কোনো পড়া হয়নি আমার। টুকটাক যা আমি জানি তার ভিতরে আমারই পড়া হয়নি, আবার আমি নোট করি ওইটা। হয়তো দেখা যাচ্ছে 30টা বা 50টি আছে, তার মধ্যে একটা বা দুইটা আমার পড়া নেই। কথা বুঝতে পারছো তো? কোন টিচার যদি বলে যে পৃথিবীর সব রুল আমি জানি, তো ওনার মতন বোকা টিচার পৃথিবীতে একজন মানুষের পক্ষে কখনো কোনো কিছু প্রপারলি শেখা সম্ভব না। হয় একটু বেশি একটু কম জানে, আমার থেকে একজন হয়তো একটু বেশি জানে, আমার থেকে তার কোয়ালিটিটা একটু ভালো, বা তার থেকে আমার কোয়ালিটিটা ভালো পড়ানোর, এই ছাড়া কিছু না। তাহলে আমরা প্রথম দেখো এটা করি হলো আ বিজনেস। তাহলে আ বিজনেস প্রথমে কি আসবে সাবজেক্ট হিসাবে? বিজনেস। আ বিজনেসের সাথে কোনটা বসে? বি ভার্ব ইজ। তারপর তুমি গোয়িং টু রাখো, কি রাখো? গোয়িং টু। শুধু যোগ করতে হবে কি? বি। আর টুর পরে যে ভার্ব, ওই ভার্বের হলো V3। তাহলে কি হবে? ওপেন বাই, কি দিছিলাম? হি। তাহলে হিম হবে। দেখো আগে বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারছো? তাহলে আর একটা দিই তোমাদের। The man is going to do the work, do this works দি, দেখি এটা প্লুরাল করে দিই। লোকটি এই কাজগুলো করতে যাচ্ছে। আমরা বলি না আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে কিনতে যাচ্ছি, আমি বাজারে এই করতে যাচ্ছি, এরকম বলি। কালকে আমি রাত্রিবেলা একটা জিনিস পড়তে পড়তে, মানে এই যে মানুষের দেরি হচ্ছে এইগুলোর একটা রুল করতে করে দেখি একটা রুল পেলাম। তারপরে আমি একটা রুল নিজে নিজে সাজালাম, সাজিয়ে দেখি চেকিং করলাম, তা দেখলাম যে ঠিক হয়েছে। তার মানে তুমি জানলে এক সময় নিজে নিজে কিছু লিখলে হয়ে যাবে।